যারা আমাদের দেশের অল্প বয়সী ছেলে মেয়েদের, আমাদের সন্তান সন্ততিদের গুলি করে হত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার হবে, তাদের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। সরকারের নেতা মন্ত্রীতেও ছাড়া হবে না। কে বলছেন? বলছেন এক প্রাক্তন মহিলা প্রধান বিচারপতি, বর্তমানে তিনি নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সত্য অবস্থিত নেপাল সরকারের নেতা মন্ত্রীদের অনৈতিক কাজকর্মে তিনি বরাবরই খড়গহস্ত ছিলেন। এর জন্য তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবও আনা হয়েছিল, তবুও তিনি কিন্তু আদৌ সরকারের চোখ রাঙানিকে কোন রকম তোয়াক্কা করেননি। সে কথাটাই মনে পড়ে যাচ্ছে আরেকবার। এই হলেন সুশীলা কার্কি। এবার আমি আরেকজনের কথা বলি। অন্যজন সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি, তবে নেপালের নন, আমাদের দেশে। তিনিও কেন্দ্রের দাপুটে সরকারের রক্তচক্ষু রেয়াত করেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টে এক বিচারপতির নিয়োগ নিয়ে তিনি সরাসরি অনৈতিকতার অভিযোগ নিয়ে এসে কার্যত একই সঙ্গে কেন্দ্রের সরকার এবং কলেজিয়ামকে, সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে তীব্র সমালোচনা করতে ছাড়েন। শুধু তাই না, তিনি বলেছেন কি, যার ক্ষেত্রে হয়েছে এই ঘটনাটা, যাকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে অভিষিক্ত করা হয়েছে, তিনি বলছেন, নট এ রুটিন ট্রান্সফার বাট এ কেয়ারফুলি কনসিডার্ড মুভ made after consultations with several senior judges, all of who concurred with the decision. কেন এই দুই মহিলা? কে এই মহিলা আগে বলি। তিনি হচ্ছেন বি.ভি. নাগরত্নে। কেন এই দুই মহিলা আজকের দিনে এই মহাদেশে এতখানি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তা নিয়েই আজকের প্রতিবেদন। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আমার একটাই অনুরোধ যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং নোটিফিকেশন যে আইকনটা আছে, বেলটা আছে, অন করে দেবেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে একজন প্রাক্তন প্রধান মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টে, সুশীলা কার্কি, এর হাতে দেশের শাসনভার তুলে দিয়েছে দেশবাসী। তিনি নেপালের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন 12 সেপ্টেম্বর। এই সুশীলা কার্কি নেপাল সরকারের কোন রকমের অন্যায়কে কখনো বরদাস্ত করেন, কড়া সমালোচনা করতে পিছপা হননি কোনোদিন, এমনকি দোষী সাব্যস্ত করে শাস্তিও দিয়েছেন অনেককে। এই সেই জন্যই তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেই জানিয়ে দিয়েছেন, ক্ষমতার জন্য তিনি আসন গ্রহণ করেননি, তিনি মার্চ মাস পর্যন্ত থাকবেন। কজন বলতে পারেন প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করে তিনি বলছেন তিনি মার্চ মাস পর্যন্ত থাকবেন, সেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি পদ ছেড়ে দেবেন, প্রধানমন্ত্রীর পদ তিনি ছেড়ে দিতে চান। My mandate as a prime minister is only to conduct the election within 6 months, and I'm working for that, how to complete the election in Nepal. সেই সঙ্গে কি জানালেন? জানালেন যে যেভাবে নেপালে তরুণ তরুণীদের ওপর গুলি করা হয়েছে, তাদের মারা হয়েছে, তা হত্যাকাণ্ড ছাড়া অন্য কিছু নয়। এই অপরাধীদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এবারে ফের আমাদের দেশের দিকে নজর ফেলা যাক। ইনি যার কথা বলছি, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান মহিলা বিচারপতি বি.ভি. নাগরত্ন। আগামী দিনে কিন্তু তারও অতি স্বল্পকালের জন্য হলেও প্রধান বিচারপতির পদ গ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি কেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন? কারণ তিনি সরাসরি সুপ্রিম কোর্টের এক বিচারপতি নিয়োগ নিয়ে এক সুকঠিন অভিযোগ উঠিয়েছেন। সম্প্রতি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির পদোন্নতি ঘটিয়ে তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই নিয়োগে সায় দেওয়ার আগে এই নিয়োগের প্রতিবাদ করেন নাগরত্ন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, অন্তত 21 জন হাইকোর্টের প্রধান বিচারপতিকে টপকে পাঞ্চলিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত করা হয়েছে। কি সাংঘাতিক কথা! আমরা বারবার বলছি না, আসন টপকে কাউকে চাকরি দেওয়া হলে কি হয়? এই এসএসসি নিয়ে পশ্চিমবঙ্গে যা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কাকে বলা হবে, কে বলবেন? বলেছেন বি.ভি. নাগরত্ন, কিন্তু তবুও তার নিয়োগ হয়েছে। ইনি কোথাকার মানুষ? মূলত ইনি হচ্ছেন গুজরাট হাইকোর্টের কাডার, মানে বিচারপতি ছিলেন। সেই গুজরাট হাইকোর্টের বিচারপতি থেকে তিনি আজকে সুপ্রিম কোর্টে।
নাগরত্নের অভিযোগ, পাঞ্চলিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা হলে সুপ্রিম কোর্টে গুজরাটের বিচারপতিদের সংখ্যাধিক্য ঘটবে। কারণ এর আগে গুজরাট থেকে হাইকোর্টে দুজন বিচারপতি রয়েছেন, জেবি বর্দিওয়ালা এবং জাস্টিস এনভে আঞ্জারিয়া, তারা সুপ্রিম কোর্টে আছেন। আর কোন রাজ্যে তিনজন বিচারপতি সুপ্রিম কোর্টে নেই। এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। অন্তত বিবি নাগরত্ন তাই বলছেন, সরাসরি বলছেন। পাঞ্চলি যোগ দিলে সম্পূর্ণ কলেজিয়াম সিস্টেমে যেটুকু বিশ্বাসযোগ্যতা আছে তাতেও টান পড়বে, এমন কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে এটা হলে it will erode whatever credibility the collegium system still holds. এই পাঞ্চলি 2031 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন, কারণ সেই সময় জয় মাল্য বাগচি অবসর নেবেন। এই আমাদের বিবি নাগরত্ন বরাবর অন্যায়ের বরদাস্ত না করার প্রমাণ দিয়েছেন, এবারেও করেছিলেন। এবারে কলেজিয়ামকে তিনি দুপাতার ডিসেন্ট নোট দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই ডিসেন্ট নোট ছাপা হয়নি, দেখা যায়নি। যাই হোক, তিনি বরাবরের প্রতিবাদী। প্রতিবাদী মানে কেন? আইনের পক্ষে। কিরকম আইন? মানুষের জন্য যে আইন, মানুষের মঙ্গলের জন্য যে আইন। নোটবন্দি হয়েছিল তখন যে মামলা হয়েছিল সেখানেও তিনি ডিসেন্ট নোট দিয়েছিলেন। বিলকিস বানো মামলায় অপরাধীদের জেল মুক্তি তিনি ছাড়েননি, কোনো বিষয়ে তিনি মুখ বন্ধ রাখেননি। সারা দেশে যখন মোদিজির অন্ধভক্তরা নোটবন্দির গুণগান গেয়ে আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে, তখন উন্মুক্ত ভাবে তার কড়া সমালোচনা করতে তিনি পিছপা হননি। মাথা উঁচু করে প্রশ্ন করেছিলেন, 500 এবং 1000 টাকার নোট বাতিল করে কি কালো টাকাকে সাদা টাকায় পরিণত করা হয়েছিল? Imagine a laborer who went to work those days, who was given a 500 rupee note or a 1000 rupee note at the end of the day. He had to go and get that note exchanged before he could go to the grocer shop to buy the daily essentials. And the other aspect is 98% of the demonetized currency came back to the Reserve Bank. So where were we heading towards? What is called the black money eradication. I thought it was a way of converting black money into white money by this demonetization, because firstly 86% of the currency was demonetized and 98% of that currency became white money. All the unaccounted money went back to the bank. Therefore, I thought it was a good way of getting unaccounted cash accounted thereafter. But what has happened after that with regard to the income tax proceedings, etc., we don't know. এইরকম সাংঘাতিক প্রশ্ন তিনি করেছিলেন। আরো অনেক বিষয়ে এই বিবি নাগরত্ন বারবার কেন্দ্রের সরকারের অনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। কখনো ঘৃণা ভাষণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে আঙুল তুলেছেন, কখনো বিলকিস বানু মামলার অপরাধীদের ফের জেলে ঢুকিয়েছেন। এই যে দুই মহিলা বিচারপতি, এরাই আজকে দক্ষিণ পূর্ব এশিয়ায় উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আবির্ভূত হয়েছেন। দুজনেই দেখিয়েছেন সহজ কথা তখনই সহজে বলা যায় যখন পদ, ক্ষমতা বা সম্পদের লোভ ত্যাগ করে অতি ক্ষমতাশালী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করা যায়, এবং যখন সরকারের কৃপাধন্য হয়ে বাঁচাচ্ছে আপন স্বাতন্ত্র্যে ভাস্বর থাকা যায়। দুজনেই প্রমাণ করেছেন সরকারের অমানবিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেও শির দ্বারা সোজা রাখা যায়। সুশীলা প্রধান বিচারপতি থাকাকালীন তার বিরুদ্ধে নেপালি কংগ্রেস এবং সিপিএম মাওয়িস্ট সেন্টার ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, পারেনি। সরকারি নড়বড়ে হয়ে গিয়েছিল, ডেপুটি প্রাইম মিনিস্টার রিজাইন করেছিলেন, আর শেষ পর্যন্ত জনগণের চাপে সরকার পিছু হটতে বাধ্য হয়। এই প্রসঙ্গে সর্বশেষ আরেক মহিলা বিচারপতির কথা বলে শেষ করি। আরতি সাথে ছিলেন বিজেপি দলের মুখপাত্র, এবার তিনি হচ্ছেন বম্বে হাইকোর্টের বিচারপতি। মহারাষ্ট্রে বিরোধী বিধায়ক রোহিত পাওয়ার জোরদার অভিযোগ করেছেন এই ব্যাপারে, যে যিনি ছিলেন কালকে বিজেপির স্পোকসপারসন, মুখপাত্র, তিনি আজ বিচারপতি। কিন্তু কাকস্য পরিবেদনা, আগামী দিনে আরতি সাথে হয়তো সিঁড়ি বেয়ে আরো উপরে উঠবেন। তিনি কি শীর্ষ আদালতেও উঠবেন কিনা আমরা জানি না, উঠতেও পারেন। তবে মোদী সরকারের একটা জিনিস মাথায় রাখা উচিত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং অতঃপর নেপাল সরকার হাড়ে হাড়ে টের পেয়েছে অতি দম্ভ ভালো নয়। মোদী সরকারেরও এই কথাটা মাথায় রাখা উচিত। এইরকম প্রতিবাদী সত্তা উঠে আসছে,
তাদের কথা মাথায় রেখেই মোদী সরকারের সতর্ক পদচারণা দরকার এই মুহূর্তে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।